से मरने वाले क्या मौत से डरने वाले, हम भूख से मरने वाले क्या मौत से डरने वाले, आजादी का डंका बजाओ। আসুন বিস্কুট খেয়ে ভুখ নিবারণ করি। বলে কিন্তু সঞ্জীব দা একাই বিস্কুটটা তুললেন এবং একাই খেলেন, এরকম হওয়ার কথা ছিল না। শ্যামল দা, আমি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। কৃতজ্ঞতা আপনাকেও একটা দিলাম, এবং চা আছে আমাদের সঙ্গে। আমাদের খুব ভালো লাগছে যে আজকে আমাদের ওয়ান থিয়েটার, এটাকে আমরা স্টুডিও বলছি, অফিস বলছি, এখানে আমরা কাজ করি। আমাদের সঙ্গে আজকে শেকল ছেঁড়া হাতের খোঁজের সবাই নেই, কিন্তু যারা একদম না থাকলে একটা হতো না তারাও আছেন আর কি। সঞ্জীব দা আছেন, শ্যামল দা আছেন, তীর্থঙ্কর দা আছেন। এবং এই মুহূর্তে ওয়ান থিয়েটারে স্ট্রিমিং হচ্ছে শেকল ছেঁড়া হাতের খোঁজে। আমরা শেকল ছেঁড়া হাতের খোঁজে নাটকটা নিয়ে একটা আড্ডা দেব। খুব ভালো। বহুদিন ধরে নাটকটা চলেছে, বহুবার অনেকে আমরা দেখেছি, এবং এখন সারা পৃথিবীর লোকজন দেখছে। আমি একটাই জানার চেষ্টা করব যে আপনাদের সবার কাছে, যে 80-র দশকের উপন্যাস মনে হয় সমরেশ বাবু, 84 মানে 80-র দশকের প্রথম দিকের একদম উপন্যাস শেকল ছেঁড়া হাতের খোঁজে, কিন্তু এই টেক্সটটাকে নিয়ে নাটক করতে ইচ্ছে করলো কেন? আমি এটা শুরুর গল্পটা বলি। আমরা তীর্থর একটা নাটক করতাম পরশপাথর, রাজ চক্রবর্তী সে বিখ্যাত উপন্যাস গল্প। সেটা হচ্ছিল 2014 বোধহয় এরকম। তারপরে লোভ বেড়ে গেছে, কি করব? তো আমাদেরই এক কমন ফ্রেন্ড আছে নীলাভ চট্টোপাধ্যায়। নীলাভ একদিন আমাকে বললো, তুই উপন্যাসটা একবার পড়ে দেখ তো। পড়ে তো সত্যিকারের শিহরণ জাগলোই। তো আমাদের গুরুদেব তো রয়েছেন, গুরুদেবকে বলাতেই বললো, ওটা তো দারুণ, হ্যাঁ ওটা করা যায়। ব্যাস সেই ওকে আমি বললাম এবং খোঁচাখুচি করা হলো। এবার ও একটা ড্রাফট করলো, করে আমরা রিহার্সাল শুরু করলাম। এবং আজকে কথাটা স্বীকার করা খুব জরুরি, যেদিন ওর বাড়িতে প্রথম আমরা এই নাটকটা স্ক্রিপ্টটা পড়ছি, ওর স্ত্রী তখন খুব গুরুতর অসুস্থ, সুজাতা। আমার এই নাটকটা করতে গেলে বারবার ওই সুজাতার মুখটা এবং ওই উচ্ছ্বাসটা, শেষের কষ্ট সত্ত্বেও কি করে এই প্রযোজনায় সামান্যতম হলেও কন্ট্রিবিউট করা যায়, যতগুলো শো হয় আমার কিন্তু এখনও ওই মুখটা মনে পড়ে। এবং সেদিনকে এর সঙ্গে বাবলুর সঙ্গে কথা বলতে গিয়ে মনে হলো যে শেষের দিকে রানাঘাটের একটা শোতে সুজাতা খুব অসুস্থ, মারণ ব্যাধিতে আক্রান্ত ছিল। এই চেয়ারে বসে প্রথম নাটকটা দেখলো ফার্স্ট রোতে। আমি এত কথা বলছি কারণ সম্মান জানাচ্ছি সুজাতাকে, এই জন্যে। এবং না হলে এটা হতো না। মানে ওর লেখা যেমন দরকার, আমরা সেটাকে ঘাটাঘাটি করেছি যেমন দরকার। সঞ্জীব যেমন অসাধারণ একটা অভিনয় করে, এই সব সত্যি, কিন্তু মূল কোথায়, শুরুটা কিভাবে হয়। তো ওই স্ক্রিপ্টটা শোনার পরে ঘরে আড্ডা হচ্ছে, আমি, তীর্থ, সুজাতাও ছিল, আর কেউ ছিল কি, আর বোধহয় গিয়েছিলেন আমাদের শিশিরদা। বিভাসবাবু ছিলেন তো? হ্যাঁ, বিভাসটা তো পরে। তুমি যখন বাড়িতে যেদিন বললাম তুমি যখন শুনলে, সেটা তুমি যখন শুনলে, কিন্তু তার আগে প্রথম ওর বাড়িতে যখন আমি শুনেছি শিশিরদা ছিলেন। এবারে কথা প্রসঙ্গে তো সুজাতা বললো যে নাওয়াল কে করবে। সুজাতা বললো নাওয়াল লাগারিয়া কে করবে। মানে এটা আমি বেশ বলি যে একটুখানি শ্যামলদা, এই যে কেউ একজন এসে মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি নওয়াল আগারিয়া, এই যে আমি নওয়াল আগারিয়া বলার মধ্যে যে জোরটা আর কি, আমি আসবো শ্যামলদা আপনার কাছে, এই জোরটা পেলে বল। জোরটা পেলাম বলতে সত্যি কথা, মানে অনেক চরিত্র করেছো, অনেক নানা রকমের চরিত্র হয়, কিন্তু এই যে আমি দেখছি, আমি এটা পুরো ওই 2017-18 এরকম সময় দেখেছিলাম আর কি, ঠিক আছে, একাডেমিতে দেখেছিলাম একটা। কিন্তু আমি ভাবছি যে একজন লোক, একজন অভিনেতা এসে তিনি বলছেন নওয়াল আগারিয়া, মানে এই যে বলার মধ্যে যে একটা তোমার এই যে জোশ, এইটাকে চরিত্রই ডিমান্ড করছিল। হ্যাঁ মানে এই 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 যে একটা আসলে অভিনেতা তো সত্যি কথা বলতে খুঁজে বেড়ায় আতিপাতি খুঁজে বেড়ায়, সে তার মনের মতন চরিত্র কবে কোথায় কিভাবে পাবে, এটা সব অভিনেতার মধ্যে একটা থাকে, তার এই খোঁজটা। এবার
আমি অভিনেতা কতখানি সেটা নিশ্চয়ই একটা আমার নিজের কাছেও প্রশ্ন, কিন্তু আমার গুরুজি শ্রী রমাপ্রসাদ বণিক, তিনি অকালে তো চলে গেলেন। তিনি চলে যাবার পরে আমি একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি একটু সত্যি কথা বলতে গিয়ে এটা বলতেই হবে যে আমি একটু বুঝে উঠতে পারছিলাম না যে এবার আমি কোথায় কাদের সঙ্গে কিভাবে থিয়েটার করব। একটা দিশাহীনতা একটা দিশাহীন অবস্থা একটা তৈরি হয়েছিল আমার। ঠিক সেই সময়তেই আমি বিভিন্ন দলে ফ্রিল্যান্সের মতন কাজ করছি, বিভিন্ন দলে যারা যেরকমভাবে আমাকে ডাকছে। তার আগে একটু আধটু নামটাম হয়েছে, যেহেতু রমাদার যে নাটকগুলো করেছি সেই অন্তর্বাহী। নাটকগুলো অন্তর্বাহীর, স্পর্শক, ভ্যাবলাই ভালো এবং অনেকগুলো থিয়েটার। ফলে একটা পরিচিতি তৈরি হয়েছে, মানুষজনের মনে হয়েছে যে সঞ্জীবকে দিয়ে এই চরিত্রটি করানো যেতে পারে। এইরকমভাবেই 2-4 বছর চলছিল। কিন্তু এইভাবে তো চলতে পারে না। একজন অভিনেতা সে ক্ষুধার্ত হয়ে থাকবে। ক্ষুধার্ত মানে আমি বলছি যে অভিনয়ের খিদে। আমি টিভিতে সিনেমাতে অভিনয় করছি সেসব ঠিক আছে, আমার রুজির প্রশ্ন যেটা, কিন্তু যে কারণে আমি আসলে থিয়েটারের মধ্যেই নিজেকে নিমজ্জিত করলাম, থিয়েটার থেকে কি পাবো আমি, মঞ্চে উঠে কোন চরিত্র অভিনয় করতে আমার মনে হবে যে হ্যাঁ এটা যেন আমার মতাদর্শের সঙ্গে, আমার নিজস্ব যে একটা মতাদর্শ আছে, একটা অভিনেতার মতাদর্শ, একজন থিয়েটার কর্মীর যে মতাদর্শ, সেই মতাদর্শগত জায়গা থেকে আমি এমন একটি চরিত্রে অভিনয় করলাম যেটা যেন আমারই কথা বলে। অর্থাৎ আমার ব্যক্তি সঞ্জীব, অভিনেতা সঞ্জীব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখানে। তা নওয়াল আগারিয়া সেই রকমই একটি চরিত্র। যখন আমাকে শ্যামলদা, তীর্থদা আমাকে যখন এই চরিত্রটির কথা বলে, এই নাটকটির কথা বলে, সমরেশ বসুর শেকল ছেঁড়া হাতের খোঁজে উপন্যাসের কথা বলে, খুব স্বাভাবিকভাবেই সুজাতাদি মানে তীর্থদার স্ত্রীর কথা উঠে আসে এবং তার ইচ্ছাতেই কিন্তু তারা আমার সঙ্গে এরকমভাবে যোগাযোগ করেন। একদম। ফলে কোথায় যেন একটা ওই সমস্ত রাস্তা গিয়ে যেন একটা মোড়ে মেলে, হয় না যে অনেকগুলো রাস্তা গিয়ে একটা মোড়ে মেলে, ঠিক, হ্যাঁ, ঠিক। যে 3 মাথার মোড় যেন একটা জায়গায় মিলেছে এবং সেখান থেকে একটা ম্যাজিক তৈরি। সেখান থেকে একটা ম্যাজিক তৈরি। এইভাবেই শেকল ছেঁড়া হাতের খোঁজে নাওয়াল প্রাপ্তি আমার কাছে। মানে সেটা অসাধারণ, আমাদের কাছে খুব অসাধারণ। কিন্তু আমার ধন্যবাদ আপনাকে যে এরকম, আমার মনে হয় যে এটা একটা খুব কঠিন ব্যাপার কোনো একটা উপন্যাসকে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব কঠিন ব্যাপার যে কোনো একটা উপন্যাসকে টেক্সট হিসেবে রেখে সেইটা নাট্য, সেটা কিভাবে করেন আপনি একটু যদি বলেন, না কিভাবে করলেন, কি ভাবনা থেকে করলেন, কিভাবে সাজালেন, সেইটা যদি একটু বলেন। আর একটা দায়িত্ব আমি দিয়েছি, হ্যাঁ সেটা কি? এবং ও লোক ওই যে বললো ক্ষুধার্ত, হ্যাঁ। ওই ক্ষুধার্ত হয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এর পরের আর কি? বারবার ঠক্কর মারছি আমরা। হ্যাঁ, কিন্তু এটা ওই উপন্যাস থেকে, বাকিটা বলবো না। না না, আমি আমার বক্তব্য এই কারণে যে আমরা যখন ফিল্মের স্ক্রিপ্ট লিখি আমাদের অ্যাডাপ্টেশনটা বেশ একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। মানে কতটা মূল টেক্সটকে ধরে রাখছি, কোথা থেকে নাটক মানে তার চিত্রনাট্য হচ্ছে। আমার কাছে এটা সবসময় একটা মানে জানার বিষয়, আগ্রহের বিষয়। সেটা হচ্ছে আপনি এটাকে কিভাবে প্রথমে ভাবলেন এবং তার নাট্য রূপ দিন। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আর 5 জন যেরকম করে আমরাও ছাত্র রাজনীতি করতাম, সুজাতাও করতো। তো তখন আমরা শেকল ছেঁড়া হাতের খোঁজে যেরকম অন্যান্য বই পড়েই তেমনি পড়েছিলাম। সেটা কোনোদিন নাটক লিখবো এরকমটা ভাবি। তো শ্যামলদা বা আমাদের বন্ধুরা যখন এটা বললেন যে এই উপন্যাসটা নিয়ে নাটক হবে, তখন হয় কি কোনো সময় কোনো উপন্যাস থেকে আমরা নাটক করি ঠিকই, কিন্তু সেইটা যদি উপন্যাসের যে বিষয়টা আর আমাদের ব্যক্তিগত জীবনে সঞ্জীব যেটা বললেন চিন্তা ভাবনা, দেশ কাল সময় সম্পর্কে, সেইটা যখন কোথাও মিলে যায়, তখন ঔপন্যাসিক যিনি থাকেন, আমি যে নাটকটা লিখি আমি নাটককার হিসাবে, আর তারপরেও অনেকগুলো কণ্ঠস্বর কিন্তু আমাকে বাধ্য করে এই কথাটা লিখতে। যারা এই কিছু, অনেকেই এই গীতে আছেন, উপন্যাসে আছেন, আবার অনেকে নেই, কেউ প্রচ্ছন্ন এবং কেউ প্রকট। এবং তারা এই যে প্রচ্ছন্ন মানুষরা যারা একটা দীর্ঘ সময় ধরে এই যে চাওয়াটা উপন্যাসের ভেতর দিয়ে সমরেশ বসু যেটা বলতে চাইছিলেন, সেই চাওয়াটার জন্য যারা দীর্ঘদিন কাজ করেছেন, তারাও কিন্তু আমাদেরকে তাড়িত করেন। যেমন এই শেকল ছেঁড়ার আগেই আপনার জানেন
সাগিনা মাহাতো যখন গৌরকিশোর ঘোষ লিখলেন, বাহ, অনেক খুব সুন্দর, অনেকদিন পর মনে করালেন একজনের কথা। হ্যাঁ, তো সমরেশ বসু সেগল ছেঁড়া হাতের খোঁজে লিখে যেরকম সম্মানিত এবং অসম্মানিত হয়েছিলেন, গৌরকিশোর ঘোষের ক্ষেত্রেও তাই। কিন্তু তারা ওই সমাজ সময়ের প্রিয় লেখক সত্যতা, আমার একজন। হ্যাঁ, অসামান্য লেখক, শুধু লেখক বললে ভুল হবে, তারা দিক থেকে জীবন আর কি, দিয়ে, হ্যাঁ, জীবন। তারা যেটা লিখছেন জীবন দিয়ে সেটাকে করছে মানে ওই জীবন বিখ্যাটাও তার মধ্যে কোথাও একেবারে। আছে। সমরেশ বসুর তো বটেই। আর আমি থাকি দীর্ঘদিন নৈহাটি হালিশহর অঞ্চলে, ফলে এই কাকিনাড়া, জগদ্দল, ভাটপাড়া, শ্যামনগর এই অঞ্চলে সমরেশ বসু সম্পর্কে অনেকগুলো মিথ আছে, যে মিথগুলোর কিছু কিছু ছাপ এই উপন্যাসেও আছে। আর মোহাম্মদ ইলিয়াসের কথা যেগুলো আমরা জানি সেইটাও নাকি নাওয়াল আগারিয়াতে রয়েছে। এখন এই যে একটা রাজনৈতিক চলন একটা উপন্যাসের, সেই চলনটা যখন ব্যক্তি হিসাবে আমাকেও স্পর্শ করে, এবং আমাদের চেষ্টাটাও একসময় তাই ছিল, ফলে এই নাটকটা তখন আর উপন্যাস, সমরেশ বসু, নাওয়াল থাকে না, সেইটা একটা সত্যকে প্রতিষ্ঠা করার দায়িত্ব হয়ে যায়। এবং সেটা কোথাও অন্তর্গত রক্তের মধ্যেও একদম খেলা তো করেই। একদম। আর আমরা যেটা করেছি সেটা হলো উপন্যাসটা যেখানে শেষ হয়ে যায় আমরা সেটাকে আরো 10 বছর টেনে নিয়ে গেছি। আমরা হ্যাঁ, সেটা- একটা পুরো টাইম পিরিয়ডের জাম্প আছে, মানে 80 এবং 90। হ্যাঁ, আর 90 দশকের গোড়া। কিন্তু যেটা আশ্চর্য সেটা হলো যে 80 দশকে সমরেশ বসু যেটা দেখতে পাচ্ছিলেন, 90 দশকে সেটা আরো প্রকট হয়ে আমাদের সামনে চলে এসেছিল। এবং সেইটা আমরা বুঝতে পারছিলাম যে একজন কথক কতটা সত্যদ্রষ্টা হলে পরে এইটা দেখতে পারে। এবং এটা পৃথিবীর ইতিহাসে তাই আছে, প্রচুর মানে বড় লেখকদের তাই হয়। ফলে 92 সালে 94 সালে যখন পার হয়ে এসছি আমরা, যখন সমাজ রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে ক্ষমতা কি করে আস্তে আস্তে আদর্শ থেকে মানুষকে সরিয়ে দেয়, এবং সত্যি আদর্শকে ধরে রাখেন যারা, তারা কি করে নিঃসঙ্গ হয়ে যান, সেই সব কথাটাই যেন ওই উপন্যাসে ভ্রূণ হিসাবে ছিল। আমরা শুধু তাকে একটু লালন করেছি। আর সেই লালনের কাজে রঙ্গলোক বা সঞ্জীব বা যারা যারা প্রত্যেকেই যারা অভিনয় করেছেন বা তৈরি করেছেন, তারা প্রত্যেকেই দু হাতে আগলে রাখতে চেয়েছেন। আমার নিজের কাছে যেটা মনে হয়েছে যে যে কথাটা আমি হয়তো আমার অন্যান্য নাটকে বলতে চাই, সেই কথাটা সমরেশ বসু ওই অতদিন আগে, এবং একজন মহান ঔপন্যাসিক হলে যা হয়, গঙ্গাই বলি আর টানা পড়েনি বলি আর যাই বলি, সমরেশ বসু ওই তো বিটি রোদের ধারে টারে যেগুলো আমরা পড়েছি, একদম একদম। হ্যাঁ, মানুষকে যে কিভাবে মানুষের জায়গা থেকে দেখতে হয় সেইটা সেই সময়ের ঔপন্যাসিকরা জানতেন, যেটা গৌরকিশোর ঘোষও জানতেন, সমরেশ বসুও জানতেন, এবং তারা মানিক বন্দ্যোপাধ্যায়দের কথা আর বললামই না। ফলে এইসব মানুষ যারা দেখেছেন তারা আমাদের জন্য এই আধারগুলো রেখে গেছেন। আমরা শুধু তাতে রং চড়িয়েছি, আমাদের কোনো ওই নেই যে আমরা অসামান্য কিছু করেছি, কাজ করেছেন তারাই, আমরা শুধু সেটাকে নিজেদের মতো করে সামনে নিয়ে এসেছি। খুব ভালো বললেন এটা। আমি এখানে তীর্থকে একটুখানি হ্যাঁ, একটা কথার সুযোগ পেয়েছি আজকে জিজ্ঞাসা করার। তীর্থ, ওই যে উপন্যাসের যে বিস্তার ছিল, যেখানে নাওয়াল রাশিয়া যাচ্ছে, ওখানে গিয়ে আর একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, তাকে বাড়িতে নিয়ে আসছে, সেইটা তো উপন্যাসের একটা বিরাট অংশ। তুমি সেটাকে বাদ দিলে কেন, সেইটা একটু জানার। আসলে প্রথম কথা হচ্ছে একটা উপন্যাসের পুরোটা রাখতে হলে সারাদিন ধরে নাটকটা, সারা রাত ধরে নাটকটা করতে হয়। দ্বিতীয়ত, যে অস্থিরতার জন্যে একটা মানুষ বা একটা চরিত্র বিভিন্ন জায়গায় আশ্রয় খোঁজে, সেইটার জন্য সে রাশিয়াতে গিয়ে কিন্তু ওই যে মানে যেটা উপন্যাসে আছে, ওই যে রাশিয়ান মেয়েটির নাম ইভলানা এরকম, হ্যাঁ। তো সেই চরিত্রটির কাছে সে যখন আশ্রয় কাছে, এমন নয় যে নাওয়ালকে আমরা খুব অসংযমী হিসাবে দেখি, আসলে ওই অস্থিরতাটাই ওকে তাড়িয়ে মেরেছে। ফলে সব জায়গায় ওই জায়গাটায় ও নাওয়াল তো ঈশ্বর নন, নাওয়াল তো ঈশ্বর না। একদমই তাই। এবং নাওয়াল ঈশ্বর নন, নাওয়াল যেখান থেকে উঠছেন আর কি, যে ভূমি থেকে উঠছেন, সেই ভূমি থেকে ওঠার সময়ের প্রেক্ষিতে নাওয়াল পাল্টাচ্ছেন। এবং নাওয়াল কাদের সামনে, বিভিন্ন চরিত্রের সামনে নাওয়ালের যে উপস্থিতি, এবং তা এই যে তার মধ্যে যে দ্বন্দ্বটা আর কি, সেইটা যেন
নাটকটার একটা মূল বিষয়, ডেফিনেটলি। তাই না? না, আমি এই এই যে প্রশ্ন- মানে দ্বন্দ্বটা আমি কেন বলছি, আমি বুঝতে পারলাম যে এটা আপনি শ্যামলদা কেন বলছেন, যে একটা সময় লিখতে হয়, যার জন্যই বলছিলাম অ্যাডাপ্টেশনের কথাটা, যে একটা সময় মনে নাই হতে পারে যে এই অংশটা আমার এই নাটকটার মধ্যে কোনো খাপ নাও খাওয়াতে পারে, এবং তার জন্য আমাদের পুরো নাটকটা দেখতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, মানে আসলে ওইখানে আসলে একটা ব্যক্তি নাওয়ালের জায়গা চলে আসে। হ্যাঁ, একটা মানুষের ব্যক্তিগত জীবনের যে ভালো লাগা, হয়তো তার একটি মেয়ের প্রতি তার আকর্ষণ তৈরি হলো, ঠিক ঠিক। বা তো সেইটা সঞ্জীব, আমি এইখানটাই আমার প্রশ্নটা, ব্যক্তিটা তৈরি হলো কি করে? ও তো একটা সংগঠনের সঙ্গে যুক্ত, ঠিক। তার আদর্শ, তার চলনের সঙ্গে সে অনেক দিন হয়ে গেছে, তাকে সেলুন কারে করে নিয়ে যাওয়া হচ্ছে। হুম 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 হুম। হ্যাঁ, সে প্রথম দেখছে সেলুন কার কাকে বলে ট্রেনে। এবং তাকে নিয়ে যাচ্ছে তখনকার পার্টির সবচেয়ে বড় মানুষ, উপন্যাসে যেমন যেমন আছে, এবং তারপর তাকে বিদেশে যাচ্ছে, এবং সেই মেয়েটিকে নাওয়াল নিয়ে আসছে। মানে ওই যে অংশগুলো আমাদের নাটকের মধ্যে নেই। আমি আমি একটা শ্যামলদা একটু ইন্টারাপ্ট করছি, একটা কথা হ্যাঁ। হয়তো বলে যাব পরে। সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে না আমার অন্য একটা মানে সমর বিষয় থাকলে আমি জিজ্ঞেস করতাম। সেইটা হলো, এইখানে একটি চরিত্র হয়তো সমরেশ বসুকে অন্য দিক থেকে কিছুটা প্রভাবিত করেছেন, উনি হচ্ছেন ননী ভৌমিক। আচ্ছা, ননী ভৌমিক, আপনারা জানেন ননী ভৌমিক আমাদের এখানে গল্পকার হিসাবে প্রচণ্ড প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন, এবং তার একটা ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি যখন তিনি যে সংগঠন করতেন, সেই সংগঠনের লোকজনদের মনে হলো যে ননী ভৌমিকের এখানে থাকাটা ঠিক না, তখন ননী ভৌমিককে রাশিয়া পাঠিয়ে দেওয়া হয় এবং মানুষটা শেষ হয়ে যায়। উনি বৌমে কি পরে, আমি জানি না এটা, মানে এটা আমি উনি কি পরে গিয়ে ভস্তকে এবং এদের সাথে যুক্ত হন? ছিলেন কিন্তু ছিলেন, রাশিয়ায় হ্যাঁ। কারণ আমরা ছোটবেলা ননী ভৌমিকের অনেক অনুবাদ পড়েছি। অনুবাদ, রাদুগার অনেক অনুবাদ, রাদুগার, হ্যাঁ রাদুগার অনেক অনুবাদ আমরা সেখানে ওই সময় ননী ভৌমিকের কিন্তু ওই যে পড়েছি। যেটা নিয়ে আমরা ননী ভৌমিককে বেশি, ওই যে ধানকানা গল্প টল্প থেকে যেগুলোকে ননী ভৌমিক হলেন, এবং আজকে বলতে দ্বিধা নেই, সুলেখা সান্যালের সঙ্গে যে সম্পর্কটা ননী ভৌমিকের ছিল সেইটা আমাদের সংগঠন মেনে নেয়, ফলে ননী ভৌমিককে প্রায় বাধ্য করা হলো চলে যেতে, এবং ওইখানে গিয়ে ওই একটি রাশিয়ান মহিলাকে বিবাহ করেন। তারপরে জীবন বিধ্বস্ত বলতে যা বোঝায় তাই হয়। অরুণ সোম রাশিয়া থেকে ফিরে এসে লিখছিলেন যে ভয়ঙ্কর হয়ে গেছেন ননী, সেই চেনা যায় না। এখন নাওয়ালের ক্ষেত্রে যেটা আমরা দেখছি না, এইটা কোনো না কোনোভাবে হয়তো সমরেশ বসুর নিজস্ব ব্যক্তি চরিত্র নিয়েও তো আমাদের নানা রকম মিথ আছে, কিন্তু এইটা যে মানুষ নয়, মানুষের আসল পরিচয় যে এইটা না, এটা একটা প্রক্ষিপ্ত বিষয়, তাৎক্ষণিক বিষয়, এবং সে প্রায় অস্থির একটা মানুষের মতো সর্বত্র সে তার আশ্রয় খোঁজে, এইরকম একটি ঘটনা। আমার নিজের মনে হয়েছে আমরা নাটকটাতে নাওয়ালের ওই অস্থিরতা এবং কোথাও নিজেকে ঠিক মিলিয়ে না নিতে পারার যে মানসিকতা, সেইটা নানা জায়গায় আমরা দেখিয়েছি। ফলে ওইটাকে না, ওইখানটায় আমার মনে হয়েছে যে ওইটা বাদ দিয়েও আমরা নাওয়ালকে যেভাবে দেখাতে চাই সেটা পারবো, সেই জন্য ওইটা আর আমরা নিয়ে মানে নাটকটার মূল জায়গাটা যেটা ধরবার চেষ্টা তুমি করেছো বলে আমার মনে হচ্ছে। আসলে প্রথম কথা এটা বলতেই হবে যে আমরা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুন্দর গোটা রাজনৈতিক নাটকটা- দৃষ্টি, একদম, গোটা একদম। নাটকটাকে কিন্তু উপস্থাপিত করা একদম একদম একদম, হ্যাঁ। এবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যখনই দেখছি, তখনই আমাদের দেশ সমাজ সবকিছুর পরিপ্রেক্ষিতে আমরা যখন ভাবছি যে যখনই কোনো একটি রাজনৈতিক দল, আমি ধরে নিলাম সেই রাজনৈতিক দলটি একটি নীতি আছে, একটি আদর্শ আছে, এই নীতি এবং আদর্শ থেকে উদ্ভূত একটি রাজনৈতিক দল যখনই ক্ষমতায় আসছে, এবার সেই নীতিটা কেমন নীতি, যে এই যে মেহনতি মানুষ, এই যে শ্রমিক কৃষক, তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার যে একটা শপথ নিচ্ছে তারা, সাধারণ খেটে খাওয়া মানুষের একটা সরকার তৈরি হবে, এই যে একটা তারা শপথ নিচ্ছে, এবং তারপর মানুষের ভোটে, মানে আমি বলতে চাইছি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেটা হয় আর কি, যে মানুষের ভোটে তারা গভর্নমেন্ট তৈরি করে, তারপর ক্ষমতায় থাকতে 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 থাকতে, যে দিনের পর দিন থাকতে থাকতে অর্থ, বৈভব, সমস্ত লোভ, সমস্ত কিছু তাকে এমন ভাবে গ্রাস করছে, তখন তাদের নীতি এবং আদর্শচ্যুত হয়ে যেতে এমন একটা জায়গা তৈরি করছে তারা, যে তারা বুঝতেও পারছে না যে তারা নীতি আদর্শচ্যুত হয়ে গেছে, এবং মানতেও পারছে না তারা। না, এখানে আমি একটু করি, সেটা হলো যে
বুঝতে পারলেও না সরে আসতে পারছে না। সরে আসতে পারছে না। কারণ তারা খুব ভালো বুঝে। যেমন আমি একটা উদাহরণ বলি, সেটা হলো যে সমরেশ বসু উপন্যাসটা লিখছেন 84-তে, হ্যাঁ 88-তে বই হয়ে বেরোচ্ছে। হ্যাঁ তাহলে 84-তে আমরা কিন্তু যদি ওই তোমার নীতি আদর্শের দলের কথা বলি, 77 থেকে প্রথম নির্বাচন হলো, তারপরে 2 বছর। হ্যাঁ এই যে এক ধরনের একটা ডিফর্ম, কতগুলো গন্ডগোল তৈরি হচ্ছে, এইটা গৌরকিশোর ঘোষ অনেক আগে বুঝেছিলেন, হ্যাঁ। সমরেশ বসু নিজে ওই কাজটা করতে 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 বুঝছেন। আরেকটা উদাহরণ বলি, সেইটা হলো যে 88, 87, 88 সাল নাগাদ আমাদের শিশির মঞ্চে একটা অনুষ্ঠান হয়। সেইখানে সমস্ত আমাদের শিক্ষিত মানুষ, বিদ্বজ্জন যাদের আমরা বলি, তাদের ডাকা হয়েছিল। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পরে যিনি আমাদের মুখ্যমন্ত্রী হন, উনি ছিলেন। ওইখানে শঙ্খ ঘোষ একটা চিঠি লেখেন, ওনার গলার অবস্থা খুব খারাপ, ওটা লিখে নিয়ে যান, কুমার রায় সেটা পাঠ করেন, এবং ওটা পাঠ করার পরেই দেবেশ রায় নিয়ে যান, তারপরে সেটা আজকালে বেরোয়। ওইখানে শঙ্খ ঘোষের দুটো শব্দ ছিল, প্রতাপ মত্ততা আর প্রতাপ অন্ধতা। এই দুটোকে আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি খুব, কিন্তু এইটা আমাদের আস্তে আস্তে পেছনে ফেলে দেবে, এই রমাটা ছিল। তো শঙ্খ ঘোষ সরাসরি কোনো সংগঠন বা দলের সঙ্গে যুক্ত না, ফলে সেই নিয়ে নানা সমালোচনা হয়। আশ্চর্য যেটা, 87, 88 সালে বর্ধমান জেলা কমিটি স্টেট কমিটিকে একটা চিঠি দিচ্ছে ঠিক এই কথা। যেটা আমরা বলতে চাইছি সেটা হলো, এই যে ডিগ্রেডেশনটা, এই যে বিচ্যুতিটা, আমরা আমাদের ক্ষমতায় থাকার জন্য এমন কতগুলো আমাদের সুর আমরা বিভিন্ন জায়গায় বাড়িয়ে দিয়েছি, যেখান থেকে চট করে উইথড্র করে নেওয়া আর সম্ভব হয় না। ঠিক। তখন এইটাকেই নীতি হিসাবে আমরা যেন, ফলে অত কিছু পাওয়ার মধ্যেও নাওয়াল তখন নিজেকে একা, বিধ্বস্ত এবং ভীত বলে মনে করছে, তাই না? একদম নাওয়ালের তো তাই হয়েছে। এবং কতটা কোনো এবং প্রচন্ড দ্বন্দ্বে আছে, মানে যে যে অবশ্যই। জায়গাটায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ শাসক যন্ত্রের ওই যে অবিচার, তার থেকে সর্বহারাদের মুক্তি দেবে কি করে, তার জন্যই তার লড়াইটা ছিল। কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে আরেকটা শোষণতন্ত্রেই সে যেন নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনাকে তার আগে একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, মানে এটা আমার মনে হয় বারবার আর কি, এইটা কি 90-এর দশকে অভিনয় করা যেত? এটা কি 2005-এ অভিনয় করা যেত? ঠিক এটা কি 2008-এও অভিনয় করা যেত? এটা কেন 2016-তে করতে? এই পয়েন্টেই আমি ওই এই প্রশ্নটা কিন্তু আমাকে আমি বলবো যে এটা কি হয়? এটা আমি বলবো, তারপর তীর্থ এবং সঞ্জীব যা বলা বলবে। কারণ পরিচালক হিসেবে এইটা নিয়ে আমাকে নানান কথা শুনতে হয়। আমাকেও বহু কথা হ্যাঁ, শুনতে যে হয়েছে। করলে তো করলে, যদি সরকার থাকাকালীন করতে, আমরা করেছি 2016, তোমরা 2011 কেন আগে কেন করলে না? অলরেডি মানে নতুন গভর্নমেন্টে 5 বছর কেটে গেছে। হ্যাঁ, এবারে তখন আমি এই যে তীর্থকে আগে প্রশ্ন করলাম না, যে নাওয়ালের যে ওই অংশটা যেটা তুমি বাদ দিয়েছো, তা আমি ওদের বলেছিলাম, তুমি উপন্যাসটা তোমরা পড়েছো, তাহলে তো তোমরা আমার জুতো মারতে। ওই অংশটা দেখলে, পড়লে মনে হয় যে নাওয়াল বা পার্টির লোকেরা কত লম্পট, হ্যাঁ কত, মানে ওই অংশটা রয়েছে। কিন্তু আমাদের ওটা বাদ দেওয়াতে নাটকটা অনেক, মানে কি বলবো, তীক্ষ্ণ হয়েছে, একদম, একদম। অনেক স্লিম হয়েছে। আর নাটক আর উপন্যাসে তো পার্থক্য থাকবেই। এবারে আমাদেরও আলোচনা হয়েছিল। আমরা প্রথম সঞ্জীব যেদিন শোনে, সেদিন সুদীপও ছিল। এটাকে আপনি খোঁচা দেওয়ার জন্য করেছিলেন? না, একটা সত্য, ওই যে বললো, আমরা একটা সত্যকে খোঁজার চেষ্টা করছি, এবং যে সত্যটা কিন্তু আজও প্রাসঙ্গিক। এই ভোটের সময় আমরা, এই যে ইলেকশনটা গেল, আমরা শেকল ছেলেটাকে বন্ধ রেখেছিলাম দলের ভেতরে কথা, কারণ আমাদের মনে হয়েছে এর থেকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। অতএব একবার খোলাখুলি বলছি, তীর্থ, দলে ইসি মিটিংয়ে ঠিক হয়েছে যে এক্ষুনি কিছু কমিটেড তো ভোটার আছে যেগুলো খুব পজিটিভ, তাদের মনে যদি কোনো প্রশ্ন তৈরি হয়, সে কমিটেড ভোটার যদি সরে যায়, সেটা পার্টির শুধু ক্ষতি নয়, আজকের সময় দাঁড়িয়ে সাধারণ মানুষেরও ক্ষতি। এটা আমাদের মনে হয়েছে বলে ঠিক ভোটের আগে ওই সময়টাতে আমরা শেকল ছেঁড়া করিনি, কিন্তু আবার করব। না, আমাকে এটা একটা বলুন যে শ্যামলদা, আপনি এটা বলছেন যে ক্ষতি, কিন্তু যদি আমি একটা কোনো বা যেই একটা কোনো প্রতিষ্ঠিত মতবাদে সে বিশ্বাসী হয়, একটা হচ্ছে বিশ্বাসী আর একটা হচ্ছে অন্ধবিশ্বাসী। আমরা আপনি যে ভয়ের কথাটা বলছেন, একমাত্র অন্ধবিশ্বাসী হলে আমি প্রশ্ন করব। বামপন্থী রাজনীতির তো মূল কথা ছিল যে প্রশ্ন করো। তাহলে আমরা প্রশ্নগুলো করতাম বলে একটা সময় পার্টি এরকম ছিল,
আর একটা সময় প্রশ্নগুলো বন্ধ হয়ে গেল বলে পার্টি Party এই জায়গায় এলো। হলো, তাহলে এই ভয়টা কেন থাকবে যে ভোটের আগে আমি নাটকটা করব? আমি আমি একটা কথা বলি, আমি হচ্ছে যে দুটো বিষয়ে আমি খুব সৌভাগ্যবান। একটা হচ্ছে ইসি কমিটিতে আমি ছিলাম না, আর আরেকটা কথা যেটা বলছি যে ওই ছিল কথাটা বললেন না, যে একটা সময় ছিল মানে পার্টির ইত্যাদি ইত্যাদি, সেই ছিল বলতে সত্যিই ছিল, এরপরে আর নেই। ধরুন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সোভিয়েত পড়ে যাওয়ার পরে বাংলা থিয়েটারে, বাদ দিলাম, ইন্টেলেকচুয়াল লেভেলে সোভিয়েত হেরে গেল কেন, এই নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, নাট্যমঞ্চে তার কোনো প্রতিফলন ঘটেছে না। তাহলে আমরা কেউই আত্মবিশ্লেষণে যাইনি। মৃণাল সেন একটা ছবি করেছিলেন, আর একটা মাত্র বই আছে অভিজিৎ লাহিড়ীর একটা বই, যিনি গোটা বিশ্বের অর্থনৈতিক দিক থেকে দেখিয়েছিলেন যে কি করে আস্তে 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 এইটা আজকে না, এইটা সেই 56 সাল থেকেই শুরু হয়েছে। যাকে সেই তো তাত্ত্বিক বিষয়, কিন্তু নির্দিষ্ট যেটা প্রশ্ন সেটা হলো যে 2011-র আগে করলেন না কেন? দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে পজিটিভ, ওই নাটকটা দেখার পরে আমরা নিজেদেরকে একটু পরিশুদ্ধ করতে পারতাম। আরেকটা হতে পারে তো তোমরা ভয় পেয়েছিলে, পার্টি ক্ষমতায় আছে, তুমি এটা করবে। প্রথম কথা হচ্ছে পরিশুদ্ধির যদি কথা আসে, তাহলে বাংলা সাহিত্যে এমন বহু লেখা আছে যেটা দিয়ে পার্টি নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, তার জন্য শিকল ছেঁড়ার দরকার ছিল না। ঠিক। এবং এ নিয়ে প্রচুর নাটক হয়েওছে, সেকল ছাড়া হয়নি তো কি হয়েছে, এরকম প্রতিবাদের নাটক প্রচুর হয়েওছে। হ্যাঁ, কিন্তু যেটা ঘটেছে না সেটা হলো আমাদের যে প্রতিবাদের নাটক হয়েছে, সেই প্রতিবাদ শেষ পর্যন্ত গিয়ে কিন্তু এমন একটা জায়গায় গেছে তাতে পার্টি নিজেকে খুব সেফ রেখেছে। হ্যাঁ, ভালো। বেলা বেলা গল্প হোক কি অদ্ভুত আধার হোক, শেষ পর্যন্ত গিয়ে আমাদের মনে হয়েছে যে ঠিক আছে ভাই, আমাদের আবার এই রাস্তাতেই সজাগ। কিন্তু গোটা রাস্তাটাকেই প্রশ্ন করা, মানে এইগুলি তো পলিটিক্যাল ডিবেটের বিষয়। শিকল ছেঁড়া হাতের খোঁজে একটা উপন্যাস বটে, কিন্তু এটা একটা রাজনৈতিক দলিলও। মানে যেভাবে বিশ্লেষণগুলো আস্তে আস্তে এগিয়েছে, ঠিক ঠিক ঠিক। সত্যি সত্যি যদি আমরা দেখি তাহলে একদম পরে খুব ইয়েতেই আমার অনুজ শুভঙ্কর ও এই সমস্ত কিছু নিয়ে ও নিবিড় পড়াশুনোর ভিতরে দিয়ে একটা জায়গায় পৌঁছেছে ওই অভিজিৎ লাহিড়ীর বই থেকে, যে ও বইটার নামই দিয়েছে বিজয়ের ভেতর পরাজয়ের বীজ। তার মানে কোথাও কোথাও এইটা কিন্তু বিভিন্ন সময় মানুষজন বলছেন, যেটা সাগিনা মাহাতো বা সমরেশ বসু দেখাচ্ছেন, যে কোথাও কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে, সজাগ হও। তার জন্য 2011-র অপেক্ষার দরকার ছিল না, কিন্তু সজাগ হলে অনেক আগেই হয়ে যেত। এবং জানি আমরা কিছুটা বিতর্কিতও হয়েছি। আমরা একসময় বিনয় চৌধুরীর একটা রেফারেন্স নাটকের মধ্যে আছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তাতে যেটা হয়েছে, তাতে আমাদের যারা একটু কট্টরি বলি, লয়ালি বলি, তারা বলছেন যে না, এইভাবে এইরকম বলাটা ঠিক না, মানে এইভাবে পার্টির কথাগুলো নাটকে বলা ঠিক না। মানে তুমি বলো, সমালোচনা করো, কিন্তু শেষ পর্যন্ত তুমি ওই কথাটা বলো যে যা আমরা করছি ঠিকই করছি। মানে তুমি সমালোচনা করে ঘুরে আমাদের ঘরেই এসো। মামুনুন ভাই, মামুনুন রশিদ, আমি নাম করি বলছি, আমার কোনো এ নেই, আমাকে দেখে যাওয়ার পরে একদিন শূদ্রকের গ্রিন রুমে মামুনুন ভাই বলছেন যে এই যে শ্যামল একটা অ্যান্টি লেফটিস্ট নাটক করেছে। এবার শব্দটা আমাকে খুব ধাক্কা মারলো, যে আচ্ছা শিকল ছেঁড়া হাতের খুঁজে দেখে তার মনে হলো এটা অ্যান্টি লেফটিস্ট, অথচ আমাকে বেশ কয়েকজন বলেছে এটা তো প্রো সিপিএম নাটক। না, কিন্তু ক্ষিতি গোস্বামী বা সুনন্দা ওরা তো বন্দ্যোপাধ্যায় কয়েকবার দেখেছেন। ক্ষিতি গোস্বামী শুধু নন, অশোক ঘোষ পর্যন্ত, মানে দিল্লিতে কোন এক কনফারেন্স করে এয়ারপোর্ট থেকে সোজা তপন থিয়েটারে শ্যামলদা, আমি কি বলছি, ধরুন যে একটা খুব একদম একজন দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি এত কিছু জানি না, ঠিক ঠিক। আমি এই ব্যাপারগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু আবার এগুলোকে ইগনোরও করতে পারছি না। এবার আমি যদি বলি যে শিকল ছেঁড়া হাতের খোঁজে খুব জলবৎ তলরং একটা নাটক, এবং সেখানে আমি গেলাম, দেখলাম, হাততালি দিলাম, চলে এলাম, ব্যাপারটা সেরকম নয়। না হয়। আমি যখন এই নাটকটা দেখি একাডেমিতে, তখন হাউসফুল নাটকটা, এবং আমার মনে হয় যতগুলো প্রায় আপনারা করেছেন খুব সফলভাবে করেছেন আর কি। এবং প্রচুর লোক দেখতে এসছে। আমার কাছে আরো একটা, যেটা আপনার কাছে প্রশ্ন, তারপর আমি সঞ্জীবদার কাছে যাব, সেটা হচ্ছে যে এটা, এই বিস্তারটাকে আপনি মঞ্চে কিভাবে পরিচালক হিসেবে তুলে ধরলেন? একটু গোড়ায় যাই। হ্যাঁ, সঞ্জীব যেদিন শোনে সেদিন আমরা তীর্থ পড়েছিল, স্ত্রী তখন অসুস্থ হয়েছিল খুব, সুদীপের বাড়িতে পড়া হয়।
আমরা ডেকেছিলাম শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তীকে। তো প্রথমে একটু লেট ফেট হওয়াতে আমাদের বকুনি খেতে হয়েছিল, ভয়ঙ্করতম। তো নাটকটা উনি পুরোটা শুনলেন, শুনে বেরোবার সময় বললেন কাঁদে, আরে তুই আমায় কেন শোনালি বলতো নাটকটা? আমি যে আপনি দায়িত্ব দিন। না রে, বয়সা পারছি না। তখন রঙ্গলোক পড়ল বিপদে, কারণ আমার নিজের মনে হয়েছিল যে এই টেক্সটটাকে হ্যান্ডেল করার ক্ষমতা আমার নেই। আমি খুব একটা মানে হাতে কলমে বাধ্য হয়ে তো দলের ডিরেক্টর। তো আমরা তীর্থঙ্কর কাছে গেলাম, তীর্থঙ্কর দায়িত্ব নিল। এবারে ও তো অতি আধুনিক, ওর যে প্রসেস তাতে অভিনেতারা আসছে, সে বলছে আমি আর পারবো না, এত বুড়ো হয়ে গেছি। এক পাতা তীর্থ পড়ে দিচ্ছে, বলছে তোমরা নিজেরা বল। সে কি অবস্থা! মানে এই প্রসেসটাকে একটু তীর্থঙ্কর একটু বলুন আমাকে। না, কি হয় এইগুলি দেখুন, এইগুলি আমাদের চর্চিত হয়ে আছে, আমরা খুব প্রোটোটাইপ যাই। সেটা হলো তো সৌম্যমিত্র যখন রক্তকরবী করছেন তখন ওইটা ওনার বলাই আছে যে রবীন্দ্রনাথ যে সংলাপ লেখেন সেই সংলাপগুলো ওইভাবে আমরা প্রতিদিনের জীবনে বলি না। তাহলে আমি বিষয়টা বুঝলাম, এইবার তুমি তোমার কথাটা বলো, তুমি নন্দিনী বা কিশোরের যে কথাগুলো তুমি তোমার কথাই বলো, তারপরে তুমি আস্তে আস্তে টেক্সটের কাছে আসবে। এখন আমরা যেটা ওইখান থেকেই আমাদের শেখা, বা আরও 2-4টে বই হয়তো পড়েছি, সেটা হলো যে ধরুন একটা নাটকের 3জন মানুষ, 1 পাতা বা 1.5 পাতার একটা জায়গায় একটা সিকোয়েন্স আছে, আমি 1-2 বার পড়লাম, পড়ার পরে আপনারা শুনলেন, শোনার পরে তারপরে সেইটা যখন করতে বললাম, তাহলে কি টেক্সটের বিষয়টা মাথায় আছে, কিন্তু সংলাপটা তৈরি করছেন আপনি, কিছু কিছু শব্দ ওখান থেকে নেওয়া আছে, হয়ে গেল 2-3 বার। এইবার আমরা যখন এটা বলছি তখন এই কথাটা বলার সময় আমার যে নিজস্ব আবেগ সেটা কাজ করছে। এইবার 2-3 বার হয়ে যাওয়ার পরে আমি আবার ওই পাতাটা পড়লাম। তাহলে আপনি কি করছেন? অভিনেতা হিসাবে আস্তে আস্তে টেক্সটের কাছে এগোচ্ছেন, আপনার আবেগটা তৈরি হয়ে আছে, কারণ আপনি তো জানেন সংলাপটা। ওই যে আমরা মাঝে মাঝে ডিরেক্টররা বলেন না যে আর একটু ইমোশন দিয়ে কথা বল, এবার কোনো একটা কমন কথা, এটা কমন হবে। এবার ঝগড়ার সময় বা প্রেমের সময় তো আমি কতটা ইমোশন দেবো সে তো আমি ডিরেক্টরের কাছ থেকে শিখে আসি না। এই স্পন্টেন সবাই নয়। সে তো বটে। এখন সঞ্জীব দার সামনেই বললাম আমি এটা, সঞ্জীব না, তো সেটা জানি। ও সঞ্জীবের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ওর কাছ থেকে সংলাপ শিখি, কারণ আমি যা লিখেছি তারপরেও তো 2-4টে সামনে পিছনে কথা বলে, তখন আমার মনে হয় যে এইগুলি আমার লেখা উচিত ছিল কিন্তু লিখেনি, ও নিজেই বলেছে। ফলে এই মেথডটা শুধু আমাদের দেশে না, বিভিন্ন জায়গায় এটা প্র্যাকটিসড। এখন আমাদের কি হয়, আমরা প্রথমেই সংলাপ পাই, ডিরেক্টর বলে দেবেন এখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, এই করো সেই করো। এই যে একটা মানুষকে একটা টুল হিসাবে ব্যবহার করা, তাতে তার মানে নিজস্ব যে অনুভূতিগুলো সেইগুলো কোথাও যেন প্রকাশিত হয়। আমরা যদি পদ্ধতির মধ্য দিয়ে, যেমন আমরা এটা খুব বলি, স্তানিস্লাভস্কির একজন শিষ্যা ছিলেন সোনিয়া মুর, উনি একটা কথা বলেছিলেন যে টেক্সট ইজ নট থিয়েটার, প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট। কোন পদ্ধতিতে নাটকটা তৈরি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ দুটো দিক থেকে, অভিনেতার প্রস্তুতির দিক থেকে, আর কন্টেন্টটাকে আমি কিভাবে নানা রকম তর্ক বিতর্ক ইত্যাদি দিয়ে তার ভেতরে যেতে পারছি কিনা। আমরা এখানে সেই চেষ্টাটা করেছিলাম, কিন্তু যেটা ভয় আর কি, সেটা হলো যে আমরা প্রত্যেকেই তো দীর্ঘদিন কাজ করতে করতে একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে গেছি, ফলে সবসময় আমি খুব মহান কিছু চাইছি আর সবাই একদম এটা না, আমি জানি না, আমার মনে হয় তীর্থঙ্কর আপনার ইয়ে থেকেই বলছি যে সঞ্জীব দা, এটা তোমাকেও জিজ্ঞেস করার, সেটা হচ্ছে যে সংলাপগুলো শেকলছেড়া হাতের খোঁজে আছে, সেই সংলাপগুলো আবার কিন্তু আমরা রক্তকরবী করছি না বা রাজা করছি না, যাই হোক করছি না, কিন্তু সেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব একটা কিন্তু অতপ্রতভাবে নওয়ালাগিরিয়ার বাড়ি ঘর ছাড়া পার্টি অফিসে যে তত্ত্বগত আলোচনাগুলো হচ্ছে, সেইটা কোনো একজন অভিনেতার পক্ষে, যার এইটা সম্বন্ধে কিঞ্চিত পড়াশুনো নেই, তার পক্ষে খুব অসুবিধা। বটেই তো, যে কারণে এই সমস্যার কথা একটু বলো। আর সমস্যার কথা বলতে- যে কারণে শ্যামলদা তুললো এবং এবং তীর্থঙ্কর দা বললেন না, এইখানে ওই যে সেই বিল্ডিং অফ এ ক্যারেক্টারের কথা চলে আসে আর কি, যে আমি যখন শেকলছেড়া হাতের খোঁজে নাটকটি পাই, উপন্যাস কিন্তু তখনও সেভাবে পাইনি। আমি প্রথমে নাটকটি শুনলাম, সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে তীর্থঙ্কর চন্দ্র রচিত নাটক, সেইটা আমি প্রথম শুনলাম। শুনে আমার নিজের কাছেই না অনেক দ্বন্দ্ব তৈরি হলো।
সেইগুলো থেকে আমার প্রথমে তো মুক্তি পেতে হবে। তার জন্য আমাকে শ্যামলদা দিলেন শেকল ছেঁড়া হাতের খোঁজে উপন্যাসটি সমরেশ বাবু। সেইটা আমি প্রথমে পড়লাম। সেইটা পড়ার পর আমার নাটকের সংলাপগুলো অনেক সহজতর হলো। আমার কাছে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হলো। প্রথম কথা হচ্ছে, আমি একটা অভিনেতা হিসেবে আমার নিজের কথা বলবো, যে আমি এই চরিত্রটিতে ইন্টারেস্টেড হলাম কোথায় কোথায়। গল্পটার মধ্যে। গল্পটা কি? গল্পটা হচ্ছে নওয়াল আগারিয়ার যে চরিত্র, সে কোথা থেকে উঠে আসা মানুষ। সে একটা লোহা কারখানার শ্রমিক, তার ঠাকুরদা ছিলেন, এবং একটা অন্য প্রদেশে থাকতেন। সেই প্রদেশ থেকে তারা আমাদের এইখানে যে নৈহাটি, কাঁকিনাড়া, এই যে অঞ্চল, এই অঞ্চলে উঠে আসা তাদের পরিবার। তার ঠাকুরদা তার আগে অন্য একটি স্টেটে থাকতেন, সেইখান থেকে উঠে এসেছিলেন। এবার তারা যে লোহার কাজ করত, তারা কিন্তু একটা শিল্পী সুলভ মন নিয়ে কাজটা করত। তারা কিন্তু ওই একটা লোহা পিটিয়ে কুড়োল কিংবা একটা শাবল কিংবা একটা কিছু বানাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা শিল্প সত্তা ছিল। নানান রকম লোহারই নানান রকম ডিজাইনের কাজ করত। কিন্তু সময় এবং খিদে, পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে সেই পরিবার হয়ে উঠল কি? মজুর, লোহা কাটা আগাড়িয়া। লোহা কাটা আগাড়িয়া। অর্থাৎ এই শব্দ সংলাপটা তার- বারবার ফিরে আসে। বারবার ফিরে আসে। অর্থাৎ তার আগে কিন্তু ওরা গান গাইতো, লোহা বনায়ে সোন আগারিয়া, লোহা বনায়ে সোন, লোহা বনায়ে সোন, এইসব গান গাইতে গাইতে কিন্তু ওরা লোহার কাজকর্ম করত। সেখান থেকে এই 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 ভুখা মানুষের যে লড়াই, সেখান থেকে ও হয়ে উঠলো একটা লোহা কারখানার মজুর। এরপর কি? মজুর তো মজদুরি করছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু মজদুরি করতে 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 এই নওয়ালের বাবা লক্ষ্মণ আগারিয়া একসময় বিদ্রোহী হয়ে উঠল। অর্থাৎ সে যে টাকাটা পেত, সামান্য একটু পারিশ্রমিক, সেই পারিশ্রমিক থেকে কেটে কেটে নেয় টাকা। অর্থাৎ তার ওপরে যে আছে, সে কি করে বেশি মুনাফা নেবে, তার উপরে আরেকজন আছে, তাকে কিছু কাটমানি দিতে হবে। এই যে কাটমানির পরে কাটমানি, অর্থাৎ এই যে মাঝখানের যে মিডল ম্যানগুলোকে কাটমানি দিতে 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 সেই যে শ্রমিকটা আসলে কিছুই পায় না, সামান্য একটু পায়, তাতে তার কিছুই চলে না সংসার। ঘটি বাটি কি করে কিনবে, আলু পেঁয়াজ কিনবে কি করে, সেটুকু তার চলে না। অর্থাৎ সে তখন বিদ্রোহী হয়ে উঠছে। তাহলে শিল্পী হলো মজুর, মজুর থেকে সে হয়ে গেল বিদ্রোহী শ্রমিক। আমার ভেতরে না এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, বুঝলে, যে কি অসাধারণ মনস্তত্ত্ব কিভাবে বদলে বদলে যাচ্ছে, আমি কিভাবে করব। প্রথমে তো শুরু হয় একটা জেলখানার মধ্যে দিয়ে, সে গল্পটা বলে তারই একজন ঊর্ধ্বতন একজন কমরেডের কাছে। সে কমরেডকেও বলে, জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে আমি তো আপনাদের পার্টিতে দীর্ঘদিন থেকে 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 আমি বুঝতে পেরেছি পার্টির কাজকর্ম, এই সমস্ত সমাজ সচেতনতা আমার মধ্যে তৈরি হয়েছে, কিন্তু আমার বাবা লক্ষ্মণ আগারিয়া তো ছিলেন একজন শ্রমিক। উনি কি করে বুঝলেন যে একজন মজদুরের যে ভেতরের সম্মান, সেটাই সবচেয়ে আগে, সবচেয়ে বড় ইজ্জত, তাই না? এই প্রশ্নটা করে ভবনাথ গুপ্তকে, যে আমার বাবা কি করে বুঝলেন। ভবনাথ গুপ্ত তখন তাকে পড়াশুনোর কথা বলেন, শিক্ষার কথা বলেন। তখন বলেন, তোমার বাবা আসলে জেনেছে জীবন থেকে, তোমার বাবা তো জীবনে এই বিষয়গুলোকে ফেস করেছেন। কিন্তু তুমি কি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটা পড়েছো? তখন ও উত্তর দেয়, না, আমার তো পড়ালেখা কিছু নেই, আমি তো জানি না পড়ালেখা। পড়তে হবে, জানতে হবে। এই যে পড়তে হবে, জানতে হবে, একটা বিশাল দরজা। বিশাল একটা দরজা খুলে গেল তার চোখের সামনে। নওয়াল, তুমি ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটা পড়েছো? আমার পড়াই লিখাই খুব কম। না নওয়াল, পড়তে হবে, জানতে হবে। সে আপনারা আছেন। হ্যাঁ, সেই আমরাই যদি কোনো ভুল বলি, যদি ঘুর পথে চলাটাকে ঠিক বলে দাবি করি, তুমি ধরবে কি করে? ওই মা বইতে কি আছে? এই তোমার মতন একজন মজদুরের জীবনী, এই তোমার মতন জায়গা থেকে বড় হয়ে সে দুনিয়ার চাকাটা একবার উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল। বাহ, বাহ, হ্যাঁ, আমি অতটা পারবো না। পারবে 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 পারবে, প্রত্যেকের মধ্যে সেই ক্ষমতা আছে, শুধু একটু জানতে হবে, বুঝতে হবে, এই যায়। এইখান থেকে কিন্তু নওয়াল আগারিয়ার সেই উত্তরণ, সেই যে জার্নিটা, এই যে ধাপে 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 উঠতে 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 একেবারে সে শাসকের জায়গায় পৌঁছে গেল। সে তখন শাসক, সে তখন পার্টির একেবারে সেই ওপরে উঠে গেছে।
সেই উঠে যাওয়া জায়গাটা আমাদের ইন্টারভেল। আমরা ইন্টারভেল যখন দিই তখন একেবারে সেই উঠে বসেছে, Danger একটা সিন একদম আর ডেঞ্জার একটা সিন। রাইট। আর তারপর আফটার ইন্টারভেল সেইভাবে সেই পুরো সাম্রাজ্যটা একটা মানে পাহাড়, একটা পর্বত যেন মানে একেবারে বোমার আঘাতে যেন গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং ধীরে ধীরে ক্ষয়ে 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 খেয়ে সেটা একেবারে মাটিতে মিশে যাচ্ছে এবং মাটির তলায় চলে যাচ্ছে। সে কথাই পরবর্তীতেও বলে যে আমার বাপ ঠাকুরদা যে লড়াইয়ের কথা বলেছিলেন, যে আন্দোলনের কথা বলেছিলেন, এখন সেই লড়াই আন্দোলন নেই, এখন মিটিং আছে, মিছিল আছে, আমরা বড় বড় স্লোগান দিই বটে, কিন্তু আদর্শের জায়গা থেকে আমরা নিজেরাই সরে এসেছি। ফলে যে কোনো রাজনৈতিক দল আদর্শচ্যুত হলে তাকে এইভাবে এই মাটির তলায় ঢুকে যেতে হবে, মানুষ তাকে এভাবেই ছুঁড়ে ফেলে দেবে। এই যে গল্পটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, এবং সত্যি কথা বলছি, তীর্থদার সামনেই বলছি, তীর্থদা প্রথম আমাদের এই নাটকটি একটা ছোট্ট ঘরে, আমরা ওই রেল ব্রিজের তলায় একটা ঘর ছিল, কি নাম জানো, শান্তি কমিটি, ওইখানটাতে আমরা রিহার্সাল দিতাম। তীর্থদা রিহার্সাল দেয়াতেন তখন প্রাথমিক কয়েকটা দিন, 2-3 দিন, তারপর তারপরে আমার সঙ্গে বদমাইশি করে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কিন্তু ওই যে 3-4টে দিন তীর্থদা আমাদের কি না সংলাপে যা লেখা আছে সেটা বলতে দিতেন না। তোমার কি মনে হচ্ছে বলো? ভাই এইটা তো খুব মানে আপনি বড় স্বাধীনতা। এবং এইটা কিন্তু সত্যি কথা বলছি, আমার একজন অভিনেতা হিসেবে এটা আমার কাছে এত এক্সাইটিং ছিল যে আমি যা কিছু বলতে পারবো, এই স্বাধীনতা আমাকে দিচ্ছে নাটককার। ফলে আমি যা কিছু বলতে শুরুও করলাম, তীর্থদা কিন্তু আমাকে আটকাননি যে ঠিক আছে তুমি এটা বলতে চাইছো, তো এটা বলতে চাই, বেশ এটাই হবে। কিন্তু ওটা বলতে যাচ্ছি আর ভেতরে ভেতরে বাড়িতে গিয়ে সংলাপ পড়ছি, এবং বেশ কিছুদিন পর, তারপরে শ্যামলদা তো কয়েকটা দিন পরে শ্যামলদা দায়িত্ব নিলেন, আমি না নিজেরই আমার মনে হলো যে আমি যেটা নিজে থেকে বলছিলাম আর তীর্থজা যেটা লিখেছেন, এই লেখাটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং এটাই বলা উচিত বলে আমার মনে হচ্ছে। না, আমি কিন্তু আমারই জায়গাটা থেকে এই জায়গাটা সরে এসেছি, এটা কিন্তু আমি মানছি, এটা মানতেই হবে আমার। না, আমরা যেহেতু খুব মানে কি বলবো, পার্ট টাইম অ্যাক্টর তো বা থিয়েটার কর্মী, আমরা হোল টাইম মানব। তীর্থর যে প্রসেস, সেটা মানে 24 ঘন্টা থিয়েটার করে যারা, থিয়েটার মধ্যে কিভাবে মানে ঢুকে যেতে পারে, ডুবে যেতে পারে, কি হয়, আর আমরা সব কাজ শেষ করে ব্যালেন্স যেটুকু সময়ে নিজেকে মনে হয় যে ওইখানে গেলে একটু শান্তি পাবো, ওই পুজো আচ্ছা ঠাকুর ঘরে, হ্যাঁ পুজো করছে কিন্তু দুধটা জাল দিচ্ছি দেখিস, এই যে আমাদের থিয়েটার করার এটা, মানে অভিনয় করতে করতে যাচ্ছি, একটু বাদেই যাচ্ছি, মোবাইল অফ করতে পারি না, সেই মানুষজনদের ওই প্রসেস করা যাবে না। আমি ওর সামনেই বলছি, ওই প্রসেস হবে না, তার জন্য একটা প্রসেস চাই। এইটা একটা কথা। আমার দায়িত্ব এলো, আমার দুটো অভিজ্ঞতার কথা আমি আজকে শেয়ার করতে চাই। মানে এই যে কেমন করে আমরা রোজের থিয়েটারের চর্চায় যাব, ও যখন ওই ভোগ সেবার নেবালে বা ব্যারাকপুরের এর কথা বলে, এগুলো গান খুব সুন্দর অল্প অল্প করে ব্যবহার করা হয়েছে, খুব সুন্দর মানে, এবং তার জন্য কঙ্কনদা আমায় প্রচণ্ড হেল্প করেছে। এবং শেষের যে গানটা নীলাবর সঙ্গে গেছিলাম, খুব রেগে গেছিলেন, খুব রেগে গেছেন টেক্সটটা নিয়ে। উনি একেবারেই ওই বায়াস CPIM কর্মী, তিনি খুব টেক্সটটা নিয়ে রেগে গেছেন, কিন্তু আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন। ওনার কাছে গানের স্টকের শেষ নেই, এবং শেষ যে গানটা আছে সেটাও কীভাবে, এই গানটা ওই মোহাম্মদ আলী পার্কের আগুন লেগে গেছে পেছনে, ওনাকে বলা হলো আপনি কি গানটা করুন, পেছনে আগুন জ্বলছে, লোকে গানটা শুনে আবার চলে এসে অডিটোরিয়ামে বসেছে, এই মাঠেতে। এমন তার ছিল গানের এ। তো সেইটা না, ওই গানগুলো যখন হয়, ও যখন বলে যে আমি ব্যারাকপুর থেকে, বলে ওর যে জিতে আসার গল্পটা বলে, পেছনে একটা মিছিল যায় ঝান্ডা নিয়ে। তো আমার এইটার দুটো ব্যবহার আমি করেছিলাম, ওর পারমিশন ছাড়া বা টেক্সটে ছিল না, বা ঘটেছে যেটা, সবাই যাচ্ছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, হাত এরম করছে। আমার কখন মনে হলো যে আচ্ছা, আমার কম বয়সে দেখা বা দু একটা সিনেমায় দেখা, তাদের এটার মধ্যে তো একটা ব্যাপার ছিল, সেটা কেউ জানে না। আর ওই যে ইনকলাব, এখন যেমন মানে সেই সময় যখন আমরা করছি, তখন সবাই যাচ্ছে গল্প করতে করতে ইনকলাব জিন্দাবাদ, তুই জানিস না ইনকলাব, মিছিল যখন শোভাযাত্রা হয়ে, মিছিল যখন শোভাযাত্রা না মিছিল, আমার ভ্রম হয়। আমার একটা সংলাপ আছে, ওটা তীর্থর নয়, ওটা আমার, কিন্তু
তো ওইটা আমার অভিজ্ঞতায় আমার আমার সত্যি রাস্তায় মনে হতো সাথে মিছিল যাচ্ছে। আমাদের ছোটোবেলায় কলেজ লাইফের ডিসিপ্লিন, আমি সেটা ওই মাঝে একটা কিসের মিছিল হয়েছিল এই কিছুদিন আগে, নীলকে বলেছিলাম মিছিলে যাচ্ছে স্মোক করতে করতে, যেটা আমরা এখানে ব্যবহারও করেছি। যখন ব্রিগেডে মিছিলে যায় ওই নেতারা, তখন এক জায়গায় দাঁড়িয়ে তাদের হাতে সবার সিগারেট, মানে কেমন করে ঘুমটা ধরছে। তো ওইটা আমার সবাইকে বলতে পেরে এবং সবাইয়ের মধ্যে ওইটা পার্কুলেট করতে পেরে আমার খুব মজা লাগছিল, যে কেমন করে বলবো আমি ইনকলাব জিন্দাবাদ। এইটা মানে আসলে ওইটা শারীরিক ভাষাটা কি আমরা একদম এই আসলে না, তাদের মনেও তৈরি হলো, তারা দু একটা ছবি পুরনো দেখলো বা তারাও ভাবলো যে সত্যি তো কেন এই কথাটা। হাতটা তোলা তো শুধু নয়, কেমন করে হাতটা তুলছে সেটা বড় ব্যাপার। একদম। আর একটা জায়গা আছে, ওটাও তীর্থন নয়, ওটা আমার, যেখানে লক্ষ্মণ আগারিয়া একেবারে ওকে বলে যে ওই পোশাক পরে যখন বাড়িতে বাবার কাছে প্রথম আসে, মিছিল মিটিং করে বিজয় উৎসব করে তাকে যখন এনে দেয়, বাবা চিনতে পারে। आप कौन? क्या 2 पैसे की लड़ाई जीतने वाला अपना बेटा को पहचान नहीं सकता? बाबूजी! बाबूजी! তারপরে যখন অনেক কথাবার্তা পরে বলে নওয়াল বলে ডাকে, হ্যাঁ বলিয়ে বাবুজি, কাছে আসে, ও চোখের দিকে খুব ডিপলি দেখে। নওয়াল তো এ কুর্তা প্যান্ট ছেড়ে, ওই যে দেখাটা, যেটা আমার সেই নওয়াল তো, এইটা আমার শ্যামলকে এবং সঞ্জীবকে প্রথম যেদিন বলে এটা যে শ্যামল অনেক করে এসছে, আমার কীরকম মনে হচ্ছিল এখানে যদি ওই এইসব ক্যামেরার মতো যদি টাইট ফ্রেমে ধরা যেত, যে বাবা ছেলে, বাবা যখন বলছে সেই নওয়াল তো, চোখের দিকে তাকিয়ে, যেটা ও কিন্তু সহ্য করতে পারে না। ওর ভেতরে তখন তৈরি হয় যে বাবা কেন এই প্রশ্নটা তৈরি করলো। আর সে তো ওই লড়াকু লক্ষ্মণ আগারিয়া, 2 পয়সার জন্য জান দিয়ে দেবো। মানে এটাই খুব শ্যামলদা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই নাটকটা না, নওয়াল আগারিয়ার গল্প ঠিকই, কিন্তু এই নাটকটা অনেকগুলো দিক থেকে দেখে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি দিয়ে একসাথে নাটকটাকে দেখা হয়। এবং আমার ধারণা, মানে আমার বিশ্বাস, এই নাটকটা আরো এরপরে অনেকে দেখবেন, এর একটাই কারণ থাকবে, তার পেছনে আমার ইতিহাস আছে, সমাজগত ব্যাপার আছে, সংস্কৃতি আছে, তার সাথে একটা বড় জিনিস জড়িয়ে আছে, সেটা হচ্ছে যে একটা স্মৃতি। এখানে আমি নস্টালজিয়া শব্দটা ব্যবহার করব না, এই কারণেই ব্যবহার করব না, কারণ একটা সমষ্টিগত স্মৃতির কথা বলে এই নাটকটা। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো আজকে এই আড্ডাটা দিয়ে। আমরা ভাবতেই পারিনি আপনারা সময় দেবেন, সিরিয়াসলি আমাদের সুন্দর একটা আড্ডা দেবো। সঞ্জীব দাও যেরকম ব্যস্ত আর কি। আমাদের ওয়ান থিয়েটারে এটা স্ট্রিমিং হচ্ছে, আপনারা প্লিজ দেখুন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। অবশ্যই অবশ্যই, আমরাও অপেক্ষা করে আছি, কারণ আমাদের যা কর্মকাণ্ড হ্যাঁ। দর্শকের জন্য। একদম একদম। এবার দর্শক দেখে তাদের রিয়াকশন পাবে, তবে তীর্থর লেখা কেমন হলো, বা আমি ভেতরে একটুখানি কি কালকাপ জানালাম, বা ও মঞ্চে, আমিও মঞ্চে অভিনয় করি তো এটা। হ্যাঁ, তুমি শুধু এখানে পরিচালক নও, তুমি এখানে অভিনেতা, রাইট? হ্যাঁ, না, শ্যামলদার একটা এক্সিট আছে একদম শেষে, ওই কৃষ্ণনগর যাবে একটা দৃশ্য আছে, অনেক রাত, ট্রেন নেই, আটকে গেছে কাকিনাড়াতে, নাওয়ালের বাড়িতে। হ্যাঁ, সারা রাত থেকে ভোরবেলায় বেরোবেন। এই শ্যামলদা এখানে একটা অভিনয়, আমি প্রথম দিন দেখতে খুব অবাক হয়ে গিয়েছিলাম। শ্যামলদা যখন বেরিয়ে যাচ্ছেন না, তখন যেতে যেতে হঠাৎ চোখটা তুলে এরকম তাকান। এখন সেটা খুব কনসাসলি না আনকনসাসলি আমি দর্শক হিসেবে কি করে যাবেন, কিন্তু আমার যেন মনে হয়েছে শ্যামলদা দেখতে চাইছেন, আচ্ছা সূর্যটা কি উঠলো, বা এটা অবাক করা একটা যায়। খেল খতম, পয়সা আজম। আমি অনেক দিন ভেবেছি যে আর এই করবো না অভিনয়, না। কিন্তু ওর এই যে কথাটা শুনি না, আমি নিজেকে মনে করি তখন আমি একদম স্যার লরেন্স। হ্যাঁ, তখন মনে হয় অভিনয়টা করতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। না প্রসঙ্গত এখানে এই কথাটাও বলা উচিত
যে নাটককারও কিন্তু আমাদের সঙ্গে এই নাটকে অভিনয় করেছে। হ্যাঁ, আচ্ছা, এবং আমরা শ্রমিক এনএসডি-তে ন্যাশনাল স্কুল অফ শ্রমিক ড্রামা, হিসেবে হ্যাঁ আমি তো আজকে বললাম এই কস্টিউমটা না পরে ডাঙ্গিটা নিয়ে এলে হতো। বলছে আমাকে ডাঙ্গি পরিয়ে শ্রমিক করে দিল, আমি নাটকটা লিখেছি। ফলে এখানেও আমি আর কি অভিনেতা হিসাবে ধন্য। আসলে আড্ডা দিতে বসেছি তো, এই আড্ডাটা শেষ হচ্ছে না, এটা না হওয়ারই কথা। এটা আড্ডাটা অনন্তকাল আমাদের চলবে, চলতেই পারে। আপাতত আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। নমস্কার।